নমস্কার। আজ শনিবার সকাল থেকে কলকাতায় একটা অদ্ভুত ঘটনা দেখা গেল যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী, আর ভেতরে ঢুকে গিয়েছেন একদল ইডি অফিসার। একই সঙ্গে আমরা দেখলাম যে দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে তিনবার তলব করেছে ইডি। তার ছেলে সমুদ্র বসুকেও তলব করেছে। দেখলাম যে ইডি দপ্তরে পৌঁছলেন সুজিত বসুর ছেলে সমুদ্র বসু। আরও জানা গেছে যে রেশন দুর্নীতি কাণ্ডে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে তিনবার তলব করেছে ইডি। এখন অনেকের মনেই প্রশ্ন উঠতে পারে যে এই ভোটের মধ্যে হঠাৎ করে ইডির এত সক্রিয়তা কেন, এতদিন কেন চুপ করে বসেছিল। এখানে সিবিআই এবং ইডির বিরুদ্ধে রাজনৈতিকভাবে যে অভিযোগ, পুরনো অভিযোগগুলো রয়েছে, সেই প্রেক্ষিতে এটা অনেকেই দুয়ে দুয়ে চার করবেন যে দেখো যে ভোটের সময় ইডি সিবিআই সক্রিয় হয়ে উঠেছে এবং বিজেপি এগুলো করাচ্ছে। কিন্তু শুধু কি তাই? এতটাই সহজ ব্যাপার? খুব মাইনিউটলি লক্ষ্য করলে দেখা যাবে যে শুধুমাত্র এই ইডির তদন্ত তল্লাশি নয়, রিসেন্ট টাইমসে পরপর কতগুলো ঘটনা ঘটেছে। এক, হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন চিটফান্ড কাণ্ডে, সারদা চিটফান্ড কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন। আবার আমরা দেখলাম যে সিবিআই আবার নতুন করে অনুমতি চেয়েছে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় জেল হেফাজতে রয়েছে, তাকে আবার নতুন করে জেরা করার অনুমতি চেয়েছে সিবিআই। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে জমি কেলেঙ্কারি কাণ্ডে এবং তোলাবাজির ঘটনায় এই যে কলকাতায় তল্লাশি চলছে ইডির বিভিন্ন জায়গায়, এবং একটি রিয়েল এস্টেট কোম্পানির দপ্তরে তল্লাশি চলেছে। কলকাতা পুরসভার কাউন্সিলর এবং মেয়র কাউন্সিল তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। পরপর কতগুলো ঘটনাকে যদি একটা সুতোয় বেঁধে ফেলা যায়, তাহলে অনেকে মনে করছেন যে একটা প্যাটার্ন বোধহয় দেখা যাচ্ছে। কি প্যাটার্ন? এখন কি প্যাটার্ন সেটা একটা ধারণাগতভাবে বলা যেতে পারে। প্যাটার্নটা হচ্ছে, কারণ এটা তো ধারণার বাইরে গিয়ে সঠিক তথ্যভিত্তিক বলা ডিফিকাল্ট, কিন্তু পর্যবেক্ষকদের একাংশ যা ধারণা করছেন তাতে মনে হচ্ছে যে তারা মনে করছেন যে এটা অ্যাকচুয়ালি একটা মেমোরি গেম। মেমোরি গেমটা কি? মেমোরি গেমটা হলো যে এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার রয়েছে, গত 15 বছর ধরে যে সরকার রয়েছে, তার বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধিতা, স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠান বিরোধিতা, তার কতগুলো ইনগ্রিডিয়েন্টস বা উপাদান রয়েছে। সেই উপাদানগুলো কি কি? যদি একদম গোড়ার দিকে যাওয়া যায় তাহলে চিটফান্ড দুর্নীতির অভিযোগ। এই জমানাতেই হয়েছে চিটফান্ড দুর্নীতির ঘটনা, কিছুটা বাম জমানার শেষ দিকেও ঘটেছে। তারপরে এই যে শিক্ষা দুর্নীতির ঘটনা, তারপরে চাকরি চুরি ইত্যাদি প্রভৃতির অভিযোগ, আরজিকর কাণ্ড, কয়লা কেলেঙ্কারি, এই ধরনের নানা রকম ধারাবাহিক জিনিসপত্র। এখন কি হয়েছে যে ভোটের মধ্যে এসআইআর এর বিষয়টা এমনভাবে ওভার পাওয়ার করছে, এবং তৃণমূলও কৌশলগতভাবে যে এসআইআর এর কে সামনে রেখে একটা ন্যারেটিভ তৈরি করেছে। সেই ন্যারেটিভটা হচ্ছে যে তৃণমূলের পুরনো ন্যারেটিভই বাংলা এবং বাঙালি, এবং এসআইআরকে সামনে রেখে তৃণমূল যেটা প্রচার করছে যে বাংলা এবং বাঙালি আক্রান্ত, এবং সেখানে একমাত্র অভিভাবক এবং ত্রাতা হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানে খল চরিত্র হচ্ছে ইসি, এবং ইসিকে বিজেপি মদত করছে বা বিজেপির ষড়যন্ত্রের পার্ট হচ্ছে ইসি, এবং ইসি এই পুরো ব্যাপারটা করাচ্ছে, তা যার ফলে বিপুল সংখ্যক বাঙালি এই ঘটনায় আক্রান্ত। এইটা তৃণমূল একটা গোটা ইলেকশনটাতে এটাই ন্যারেটিভ করে নিয়েছে প্রাইমারি, যে বাংলা এবং বাঙালি আক্রান্ত, এবং এসআইআর করে বাঙালির ওপরে একটা আঘাত আনা হয়েছে। তার ফলে কি হচ্ছে যে গোটা ন্যারেটিভটাকে যদি এসআইআর এর দিকে ঠেলে নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতিষ্ঠান বিরোধিতার যে উপাদানগুলো, যেগুলো ভোটের সময় আসা খুব স্বাভাবিক, আরজি করে ঘটনা, চাকরি দুর্নীতি ঘটনা, ডিএ নিয়ে যে সরকারি কর্মচারীদের অসন্তোষ, বা অতীতে চিটফান্ড কেলেঙ্কারি ঘটনা, কয়লা কেলেঙ্কারি ঘটনা, এগুলোকে অনেকটাই সাইডলাইন করে দেওয়া যায়। পলিটিক্সে তো এই ধরনের ন্যারেটিভের খেলা সবাই খেলে। ঠিক এই জায়গাতেই যদি আমরা দেখতে পারি যে আমাদের না স্বাভাবিক দৈনন্দিন জীবনে যেটা ঘটে, যে সবসময় পুরনো ঘটনা মাথায় আসে না, কারণ নতুন এত কিছু ঘটনা ঘটে, নতুন এত কিছু প্রতিদিন এত কিছু ঘটে যায়। শুধুমাত্র সমাজ জীবনেও নয়, ব্যক্তিগত জীবনেও এত কিছু ঘটে যায় যে রিসেন্ট মেমোরিতে অনেক কিছুই থাকে না। তো তার ফলে ইডির এই যে তৎপরতা বা সিবিআই এর যে তৎপরতা, যদি আমরা একটা সুতোয় গেঁথে নিয়ে গিয়ে দেখি যে সুদীপ্ত সেনের জামিনে মুক্তি পাওয়া মানে কি, সারদা ব্যাপারটা মাথায় এসে গেল,
সঞ্জয় রায়কে আবার নতুন করে তদন্ত বা জেরা করার অনুমতি চাওয়া, তার মানে আরজিকর প্রসঙ্গটা আবার রিসেন্ট মেমোরিতে চলে এলো। সুজিত বসু বা রেশন দুর্নীতি কাণ্ডে রতিন ঘোষকে ডাকখোঁজ করা, তার মানে আবার রেশন দুর্নীতির বিষয়টা সামনে চলে এলো। তো তার মানে কি রিসেন্ট মেমোরিতে এই যে মেমোরি গেমের যে খেলায়, রিসেন্ট মেমোরিতে হয়তো এগুলো সব চলে এলো। এগুলো সবই ধারণাগত, এগুলো তথ্য দিয়ে বলা যাবে না যে ইডি এবং বিজেপি এটা করাচ্ছে, কারণ এইটা তো আমরা প্রমাণ করতে পারবো না। এটা সাধারণভাবে দেখে অনেকের মনে হচ্ছে, এইটুকুনি আমরা বলতে পারি। যেমন একটা ঘটনা, এই যে পুরো ব্যাপারটা যেটা চলছে সেটা আর একটা জিনিস দিয়েও ব্যাখ্যা করা যায়। লোকসভা ভোটের সময় সন্দেশখালির যে পর্ব, সেটা বিজেপির অন্যতম প্রচারের বিষয় ছিল, এবং সেটা মনে করে দেখলে দেখা যাবে যে সম্ভবত প্রথম দফা বা দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন সন্দেশখালিতে একটি বাড়িতে, একটা ক্ষেতের মাঝখানে বা পুরনো একটা পুরো বাদার মাঝখানে একটা ছোট বাড়ি, টালির চালের বাড়ি, সেইটাকে ঘিরে হঠাৎ করে দেখা গেল যে একটা গোয়েন্দা এজেন্সি এবং অফিসার যে একটা তৎপরতা, তারপরে দেখা গেল সেনা, পুলিশ কুকুর এবং হচ্ছে যে একটা রোবোটিক ডগ সেখানে নিয়ে যাচ্ছে, এবং সেইটা গোটা দিন, যতক্ষণ ভোট গ্রহণ চলেছে গোটা দিন টিভি স্ক্রিন জুড়ে ছিল যে সন্দেশখালিতে বিস্ফোরক রয়েছে, সেখানে রোবোটিক ডগ যাচ্ছে। আর এইসব ব্যাপারে বাংলা সংবাদ মাধ্যম, সবাইকে বলবো না, এক শ্রেণীর সংবাদ মাধ্যম পুরো ব্যাপারটা একটা এন্টারটেনমেন্টের ব্যাপারে জায়গায় নিয়ে যায়। সেখানে তখন আর খবর থাকে না। যেমন পার্থ চট্টোপাধ্যায় বাড়ি থেকে বা বান্ধবীর বাড়ি থেকে যখন টাকার উদ্ধার হয়, সেইটা তখন আর শুধুমাত্র খবরে সীমিত ছিল না, সেটা একটা পুরো মানে একটা এন্টারটেনমেন্টের জায়গায় চলে গেছিলো, যে মেশিন আনা হয়েছে, হ্যাঁ, এবং সেখানে একটা মিটার লাগানো হয়েছে টিভি স্ক্রিনে, যে সে মিটার ঘুরছে 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি, মানে কনমানেগা করোড়পতির মতো একটা খেলা। ফলে এটা না একটা রিয়েলিটি শোর মতন একটা নন ফিকশন একটা রিয়েলিটি শো হয়ে যাচ্ছে, যেখানে একটা বিনোদনের বিষয়ও ঘটে যাচ্ছে। তো ওই রকম রোবোটিক ডগ যাচ্ছে ওই সন্দেশখালির বাড়িতে, আর পেছনে একটা ঢ্যাঁডা 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 করে একটা মিউজিক বাজছে। তো পুরো যে ড্রামাটা, এই ড্রামাটা অ্যাকচুয়ালি ভোট গ্রহণের দিন অনেকেই মনে করেন যে সন্দেশখালির যে ঘটনা এবং ওখানে যে সন্ত্রাসের যে ঘটনা, সেটাকে জিয়ে রাখার জন্য ওটা টিভি স্ক্রিন জুড়েছিল। আজকে যেমন পার্থ চট্টোপাধ্যায় এখন প্রায় রাজনীতিতে অপ্রাসঙ্গিক, শারীরিকভাবে নুব্জ এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে নিন্দিত এরকম একটি ক্যারেক্টার, এবং যিনি হয়তো ভেবেছিলেন এরপরেও বোধহয় বেহালায় দিয়ে প্রার্থী হবেন, তারপরেও তৃণমূল তার দিকে ঘুরে না তাকালেও, তিনি যে টু শব্দও করছেন না, তার যে শরীরে তাকতটুকুনিও নেই, তার যে বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় তিনি যে দূরে দূরে থাকছেন, ইনস্টাগ্রামে রিল বানালেও তিনি দূরে দূরে থাকছেন, এই সবটা মিলিয়ে তিনি একদম মানে পুরো মাঠের বাইরে চলে গেছেন। কিন্তু তারপরেও সেই পার্থ চট্টোপাধ্যায়কে মানে ভার্চুয়ালি আজ যে ঘটনাটা ঘটলো, যে হাত ধরে প্রায় মাঠের মধ্যে নিয়ে এসে দেখানো একটা মানে ব্যাপার ঘটে গেল, প্রায় পারসেপশন ওয়াইজ বলছি আমি, যে একটা ব্যাপার ঘটে গেল। এবং টিভি চ্যানেলে কি আজকে বলা হলো, দিনভর বা বিভিন্ন ডিজিটাল চ্যানেলে, যে সেই ঘটনা উঠে এলো, পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকার উদ্ধার করা, তার বাড়িতে ভুড়ি ভুড়ি সোনার গয়না এবং তার যে হীরের গয়না উদ্ধার, পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরে যে খামার বাড়ি, পার্থ চট্টোপাধ্যায়ের ইচ্ছে যে বাড়িটা উনি বিয়ে বাড়ি বা শুটিংয়ের জন্য ভাড়া দিতেন, এই যে প্রভূত সম্পদ, পার্থ চট্টোপাধ্যায়ের যে একটা প্রাইভেট স্কুল, একটা বিপুল জায়গা জুড়ে একটা ইংলিশ মিডিয়াম ইন্টারন্যাশনাল স্কুল, সেখানে যে কি পরিমাণ লগ্নি, পার্থ চট্টোপাধ্যায় কি করে, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তিনি কি করে চাকরি বিক্রি করেছেন, সেখানে কে মিডলম্যান হিসেবে কাজ করতো, এই গোটা ঘটনা কিন্তু আজকে আবার করে ফিরে এলো, এবং পুনর্বার ওটাকে সেই মানে কি বলবো, যে ব্যাখ্যা করা হলো এবং তুলে ধরা হলো যে সেই কি ঘটেছিল তখন। সম্ভবত 22শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে ইডি তদন্ত মানে তল্লাশি চলেছিল, এবং 22শে জুলাই রাতে বা 23শে জুলাই ভোরবেলা তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনার হয়ে গেল প্রায় 9 করে 4 বছর। তারপরে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন জেলে ছিলেন। দেখা যায় যে তারা শরীরে খুব একটা তাকত নেই, কিন্তু আজকে যেন সেইটাকে আবার ফ্ল্যাশব্যাক থেকে নতুন রিসেন্ট মেমোরিতে চলে এলো। সেটার জন্যই আমি বললাম যে এটা হচ্ছে একটা, অনেকের ধারণা এটা হচ্ছে একটা মেমোরি গেম, যে মেমোরি গেমটাতে অ্যাকচুয়ালি রিসেন্ট মেমোরিতে
সবটাকে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে এমন এমন চরিত্রকে নিয়ে আসা হচ্ছে যে চরিত্রগুলোকে দেখলে এবং যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে যেগুলোকে ফের সামনে চলে এলে শহরাঞ্চলে এমনকি গ্রামাঞ্চলেও মানুষের মধ্যে সরকার বিরোধী মনোভাব তীব্র হতে পারে বা পুরনো যে ক্ষোভ সেটা আবার উগড়ে উঠতে পারে। এখন কোয়েশ্চেন এরপরেও শেষ হচ্ছে না। আমরা দেখলাম আজকে যে তিনবার তলব করার পরেও সুজিত বসু নিজে ইডি দপ্তরে যাননি। তিনি তার আইনজীবীকে দিয়ে কি উত্তর পাঠিয়েছেন আমি জানি না, তবে তার ছেলে সমুদ্র বসুকে আজ হাজিরা দিয়েছেন। আবার রথীন ঘোষকে তাকেও শোনা যাচ্ছে যে 3বার নোটিশ পাঠানো হয়েছে কিন্তু তিনি হাজিরা দেননি। এর আগেও আমরা দেখেছি যে বারবার ইডি বা সিবিআই এরকম নোটিশ পাঠালে এবং সেটা যদি কেউ অগ্রাহ্য করে বা উপেক্ষা করে তাহলে তাকে তুলে নিয়ে এসে ইডি দপ্তরে জেরা করার আমরা নমুনা দেখেছি বা তাকে হেফাজতে নেওয়ার ঘটনা দেখেছি। এখন ভোটের মধ্যে সেরকম কোনো নাটকীয় ঘটনা ঘটবে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, ঘটবে নাও বলা যাচ্ছে না, আবার ঘটতে পারে এরকমও বলা যাচ্ছে না। কারণ যে ধরনের ঘটনা পরম্পরা ইদানিংকালে দেখা যায় সেই ঘটনা পরম্পরা কিন্তু মানে আগে যে ওল্ড স্কুল পলিটিক্সে খুব বেশি দেখা যেত না। কংগ্রেস জমানায় ইডি সিবিআই এর অপব্যবহার নিয়ে বারবার অভিযোগ উঠেছে এবং সেখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন অবজারভেশন, সিবিআইকে খাঁচা তোতা পাখি বলা, এগুলো তো মানে কিংবদন্তি হয়ে গেছে এসব বিষয় আশয়। কিন্তু এই ভোটের মধ্যে এত কিছু ঘটনা বা পলিটিক্যালি যে অভিযোগ ওঠা রাজ্যের পুলিশের বিরুদ্ধে বা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে, সেগুলো হচ্ছে লাস্ট 10-15 ইয়ার্সের একটা ফেনোমেনন। মানে এই ফেনোমেননটা আগে খুব একটা দেখা যেত না। যে এখন হচ্ছে যে পলিটিক্সে অনেক বড় জায়গা জুড়ে থাকে এইসব বিষয় আশয়। রাজ্যের পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে যেমন বিরোধীদের অভিযোগ রয়েছে, বিরোধীরা যেমন অভিযোগ করেন যে রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে শাসক দল ব্যবহার করে এবং যেখানে তারা ক্ষমতায় নেই, যেমন মুর্শিদাবাদ বা মালদা, এইসব জেলায় যখন রাতারাতি তৃণমূল যখন এই জেলা পরিষদগুলোকে দখল করেছিল তখন বারবার অভিযোগ উঠেছিল, বিরোধীরা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসনের মাধ্যমে বিরোধীদের ভয় দেখিয়ে এইভাবে জেলা পরিষদ রাতারাতি দখল করা হচ্ছে বা পুরসভা দখল করা হচ্ছে। আজকে ঠিক একইভাবে শাসক দল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করছে যে ইডি সিবিআইকে অ্যাক্টিভ করে দিয়েছে ভোটের মাঝখানে। কিন্তু সে যাই হোক, এই চাপানোতরগুলোই এখন আজকের দিনে বাস্তব হয়ে গেছে। আজকের দিনে এটাই হচ্ছে যে মানে এগুলোকে বলা যেতে পারে নিউ নর্মাল। তো এই নিউ নর্মালের সিনে আগামী দিনে এই যে ইডির আরও অ্যাক্টিভিটি কীরকম কোন দিকে যাবে সেটা আজকের দিনে বলা যাবে না, কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই যে সুজিত বসু বা রথীন ঘোষরা যাচ্ছেন না, দুবার দেখলাম যে আমরা দেবাশিস কুমার ঘুরে এসেছেন কিন্তু এরা যাননি। সেইখানে ইডি বা সিবিআই কি ধরনের পদক্ষেপ করবে সেটা ইয়েট টু বি সিন, সেটা এখনো দেখার বিষয়। কিন্তু মেমোরি গেমের বিষয়টা ইন্টারেস্টিং। এখন দেখার যে এই রিসেন্ট মেমোরিতে যে এই ধরনের টুকরো টুকরো জিনিসগুলোকে, যেগুলোকে আমি বলছি যে প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান, যেগুলোকে রিসেন্ট মেমোরিতে একদম পুরো ফোরফ্রন্টে এনে দেওয়ার চেষ্টা করলো বলতে পারবো না, যে ইডির অ্যাক্টিভিটির কারণে যেগুলো এসে গেল, তো সেগুলো এই ইলেকশনে কতটা রোল প্লে করে বা আদৌ রোল প্লে করে কিনা সেটা তো 4 তারিখের ফলাফলে বোঝা যাবে। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।